আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। শুদ্ধ বিয়ে হওয়া বাসর রাতে নিজের বরের জায়গায় ভার্সিটির প্রফেসর মিস্টার আদার খানকে দেখে রীতিমতো 404 ভোল্টেজ ঝটকা খেয়ে থম মেরে বসে রয়েছে আলো। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তার সামনে মানুষ নয়, বরং কোনো যমদূত দাঁড়িয়ে আছে। একটু নড়লেই খপ করে তার ছোট্ট দেহ থেকে প্রাণ পাখিরে বের করে নিয়ে যাবে। এসির মধ্যেও তরতর করে মেয়েটা ঘামছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, বারবার শুকনো ডোক গিলছে এবং মনে মনে ভাবছে কেন যে না দেখে বিয়ে করতে গেল। সবাই কতবার করে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখ করে বলেছিল একেবারে বাসর রাতে গিয়েই স্বামীর মুখ দেখবে। কিন্তু এই সিদ্ধান্তটা যে এত বড় বাস দেবে সেটা ভাবতে গেলেও গা শিউরে উঠছে। শুধু একটু যদি সে টের পেত, তাহলে বাস্তবে বিয়ে করা তো দূরে থাক, কল্পনাতেও ইয়োজ বুকটাকে বিয়ে করত না। আলো আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে দিল এক চিৎকার, আহ করে। এই মেয়ে এমন সারনির মতো চেঁচামেচি করছো কেন? মুখ বন্ধ রাখো, না হলে এক থাপ্পড়ে রুম থেকে বের করে দিব, বেয়াদব মেয়ে। দম খেয়ে চুপসে গেল বেচারি, কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। সে আর এর আগে সার নাম শুনেছে, কিন্তু সারনি এটা আবার কেমন, কোন অঞ্চলের ভাষা? আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগে আদার খান গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেউ একজন বলেছিল তার মামার ছেলের বন্ধুর কাজিনের মেয়ের বড় বোনের বিয়েতে যাচ্ছে। তা মিস আলো, আপনি এখানে কি করছেন? আপনার তো অন্যের বিয়েতে থাকার কথা ছিল, রাইট? আলো এখন কি জবাব দিবে কিছুই বুঝতে পারছে না। তার মিথ্যে বলার পর এভাবে হাতে নাতে ধরা পড়বে সেটা বুঝতে পারেনি। আলো মাথা নিচু করে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করল। মানে আসলে স্যার হয়েছেটা কি, মানে না আসলে আপনার কাছে রাখুন মিস আলো। আলোকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে তার কথার মাঝে আদার খান ফোড়ন কাটে। সেটা শুনে মেয়েটি চোখ মুখ কুঁচকে বলে উঠল, দেখুন স্যার, মানছি আমি মিথ্যে বলেছি, তার পিছনে অবশ্য কিছু কারণ রয়েছে। আর আমার নাম মিস আলো নয়, আলো রহমান রিক্তা। আলো না কালো, আই ডোন্ট কেয়ার। আমি না হয় বিয়ের আগে তোমাকে দেখিনি, বাট তুমি নিশ্চয়ই আমাকে দেখেছ। তাহলে বিয়েতে রাজি হলে কেন? জানতে না আমি তোমার শিক্ষক, নাকি জেনে শুনেই এমনটা করেছ? আমি যদি জানতাম আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা আপনি, তাহলে আপনাকে বিয়ে করা তো দূরে থাক, দরকার হলে সারা জীবন আমি কুমারী থাকতাম, তবুও আপনার মতো লোককে আমি বিয়ে করতাম না। আলো মিনমিন করে কথাগুলো বলে আর চোরখে তাকায়, তারপর রুখে বদমেজাজি সারের দিকে। আদার খান কিছু সময় গম্ভীর মুখে আলোকে পর্যবেক্ষণ করে ওয়াশরুমে চলে যায়। পরনের সাদা শেরওয়ানি খুলে ছুঁড়ে মেরে ঝরনা ছেড়ে দিয়ে পানির নিচে দাঁড়িয়ে মাথার চুল দু হাতে খামচে ধরলাম। মাথায় তার ধাও ধাও করে আগুন জ্বলছে। একে তো তার দাদাজান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, তার উপর যে মেয়েটিকে দু চোখে সহ্য করতে পারে না, আজ সে মেয়েটি কিনা তার বিয়ে করা বউ, আবার তারই সাত্রী। ব্যাপারটা হাস্যকর না? আদার নিজের ভাগ্যের উপরেই তাচ্ছিল্যের হাসি হাসে। সে যখনই ভাবে নিজের জীবনটা একটু গুছিয়ে নিবে, ঠিক তখনই কোনো না কোনো ঝড় তুফান এসে সব কিছু এলোমেলো করে দিয়ে যায়। তার নিষ্ঠুর ভাগ্যটা বড়ই অদ্ভুত। সে যেটা চায় না সেটাই পায়, আর যেটা খুব করে চায় সেটাই হারিয়ে যায় তার একাকিত্ব জীবন থেকে। আদার এসব ভেবে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর একটু সময় নিয়ে গোসল ছেড়ে বেরিয়ে এলো। আলো নিজের মতো বকবক করতে করতে গলায় জড়ানো গহনাটি খুলতে ব্যস্ত। নিজের ভাগ্যকে দোষ দিবে নাকি নিজেকে দোষ দিবে বুঝতেই পারল না, তবে দোষ তার নিজেরই। বিয়ে করবে বলেই তো সে লাফালাফি ছিল, আর এখন বিয়ে করার পর সব লাফালাফি গাড়ির চাকার মতো পাঞ্চার হয়ে ফুস করে সব হাওয়া বেরিয়ে গেল, সাথে বিয়ে করারও শোক। শালার কপাল আমার! কোথায় ভাবলাম বিয়ের পর লাল টুকটুকে স্বামীর সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘুরবো ফিরবো, শপিং করব, কোনো পড়ালেখা ঝামেলাই থাকবে না। কিন্তু না, তার হলো কই? গালে তো বদমাইশ বদমেজাজি উজবুক শালা বুইয়া চারটা জুটল। উফ, এখন ভার্সিটির মতো নিশ্চয়ই এখানেও আমার জীবনটা জ্বালিয়ে খাবে। ধুর,
ভাল লাগে না আলো। এসব বিড়বিড় করে পিছনে ফিরতে ভূত দেখার মতো চমকে উঠে দুপা পিছিয়ে যায়। তাড়াহুড়ো করার পরে ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে চিৎ করে ফ্লোরে পড়ে গেল। লজ্জায় মুড়ি অবস্থা মেয়েটার। শেষে কিনা বাসর ঘরে বরের সামনে চিটপটাং। ইস, কি লজ্জার ব্যাপার সে পারধাত। মেয়েটি মাথা নিচু করে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। লজ্জায় পুরো চেহারা লাল স্ট্রবেরির মতো হয়ে আছে। মনে মনে নিজেকে ভয়ানক একটা গালি দিয়ে ভাবে, আচ্ছা, লোকটা কি সব কথা শুনে নিয়েছে তার? ইয়া আল্লাহ, যদি তাই হয় তাহলে তার কপালে আজ দুঃখ আছে। আলো সামনে তাকিয়ে দেখে আদার্স আর ব্রুকুসকে তার দিকেই চেয়ে আছে। মুখের ভাষা ঠিক করো, নয়তো ছড়িয়ে ঠিক করে দেব, অসভ্য মেয়ে কোথাকার। এই কথাটা বলে আলোর পাশ কাটিয়ে ড্রিম লাইট চালিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মেয়েটা সার নামক বরের দিকে একবার আর চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করতে করতে নিজের কাজে মন দিল। শরীরের সব গহনা খুলে পরনের লাল টুকটুকে জামদানি শাড়িটাও টেনে হিসড়ে খুলে সোফায় রেখে দেয়। তার আবার শাড়ি পরার অভ্যেস নেই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘন্টা ধরে সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বউয়ের মারাত্মক সৌন্দর্য দেখেই যেন বাসর ঘরে বর জ্ঞান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজেরই জ্ঞান হারিয়ে উগান্ডায় চলে যেতে ইচ্ছে করছে। লোকটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ হলেও ওনার শরীরের রক্তের চেয়ে অহংকার জেদি বেশি। সরু নাকের ডগায় সবসময় ইগো লেগেই থাকে। তার মাঝে মধ্যে ইচ্ছে করত ওই সার নামক ইগোওয়ালা ড্রামের সুন্দর নাকের আগা চাপাতি দিয়ে কেটে দিতে, তাহলে হয়তো একটু ভালোই হতো। আলো এসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে টি শার্ট প্লাজো বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আর তার মন মেজাজ একটুও ভালো নেই। কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বোঝাবে এই বিয়েটা মেলে নেওয়ার জন্য, কিন্তু না, উল্টো তার উপরেই চিল্লাপাল্লা করছে। এজন্যই বলে অতি আশা করতে নেই, না হলে এভাবে মুখ থুপড়ে পড়তে হয়, তাও সার ওরফে পচা গোবরের মধ্যেই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পিঠ পর্যন্ত কার্ল করা চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওই লোকটার সাথে একই বিছানায় শোয়ার কোনো ইচ্ছে নেই তার, তবে এর পিছনেও একটা কারণ রয়েছে। তার শুয়ে থাকার কোনো সিঁড়ি নেই, মুখের ঘরে হাত পা বেশি চলাচল করে। একবার তো ঘুমের মধ্যে তার কাজিনের নাক ফাটিয়ে দিয়েছিল ঘুষি মেরে। তারপর থেকে তার সাথে একই বিছানায় কেউই থাকতে চায় না, বিশেষ করে তার ছোট বোন ছায়া। তার থেকে 3 বছরের ছোট হবে। এবার ছায়া ইন্টার ফার্স্ট ইয়ারে আসে, অনার্স 2য় বর্ষের ছাত্রী। যৌথ পরিবারের খুব আদরের সন্তান সে। বড় মেয়ে হয়েও ভীষণ চঞ্চল। আর হবে নাই বা কেন? সবার এত এত ভালোবাসায় নিজেকে সবসময় খোলা আকাশের মুক্ত পাখি ভেবে এসেছে। যেটা মন চায় সেটাই করে, আর যেটা করতে ইচ্ছে করবে না সেটা অন্যরা 1000 বার বললেও করবে না। আফটার অল সে নিজের মর্জি মতো চলতেই বেশি পছন্দ করে, আর এটাই আস্থার জীবনের কাল হয়ে দাঁড়ালো। ভবিষ্যতে যে আরও কি কি দেখতে হবে খোদা জানে। আলো এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে মাঝরাতে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দে আধারের ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসল এবং আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করল কোথা থেকে শব্দটি এসেছে। ড্রিম লাইটের ঝাপসা আলোয় সবকিছু স্পষ্ট দেখতে না পেয়ে বিছানা থেকে নেমে রুমের বড় লাইট অন করে দিল। ঠিক তখনই তার চোখ গেল অদূরে সোফার নিচে সাদা টাইলসের মেঝেতে উভুর হয়ে বেঘরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। লাল প্লাজো হাঁটুর ওপরে উঠেছে, সঙ্গে কালো টি শার্টও কোমরের ওপরে উঠে রয়েছে। ফলস্বরূপ ফর্সা দুটো পা ও ধনুকের মতো বাঁকানো সাদা কোমর উন্মুক্ত হয়ে আছে। এই দৃশ্যটা দেখে ভ্রু কুঁচকে গেল আদারের। এত বড় দামড়ি মেয়ের ঘুমানোর স্টাইল দেখে অবাক না হয়ে আর পারল না। রীতিমতো তার হাসি পাচ্ছে। সোফা থেকে ফ্লোরে পড়ে গেছে, অথচ ম্যাডামের ঘুমই ভাঙল না। আদা দীর্ঘশ্বাস ছেড়ে দরফাই এগিয়ে এসে নিচে পড়ে থাকা রমণীর পাশে হাঁটু গেড়ে বসল। ঘুমন্ত মেয়েটির টি শার্ট ও প্লাজো ঠিক করে দিতে সেও কিছু একটা ভেবে উঠে দাঁড়াল। পিছনে ফিরে বিছানার পাশে থাকা টি টেবিলের ওপর থেকে পানি ভর্তি জগটা নিয়ে এসে সব পানি রমণের মাথার ওপরে ঠাস করে ঢেলে দিল। অজমকা এমন হওয়ায় মেয়েটি ভয় পেয়ে হুড়মুড় করে লাফ দিয়ে উঠে বসতে বসতে চেঁচিয়ে উঠল, বৃষ্টি, বৃষ্টি, আমি ভিজে গেলাম বৃষ্টির পানিতে। পরমুহূর্তে ভাবল, বৃষ্টির পানি কই থেকে পড়বে? সে তো রুমে শুয়ে আছে। তাহলে? আলো মনে মনে এসব ভেবে এক হাত মুখের ওপর মুখের পানি মুছে সামনে তাকাতেই ভড়কে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, পানি কেন দিয়েছেন? নিচে পড়ে গিয়েছিলে, তাই ওঠানোর জন্য ঘুম ভাঙালাম। স্যারের সোজা সাপটা উদ্দর শুনে আলো আহম্মক হতভাগ পতপিপ্পল নির্বাক হয়ে গেল। একজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য কিনা মুখে পানি ছুঁড়ে মারবে, তাও এ মধ্যরাতে? এটা কোন ধরনের কথা? আমার সাথে এমনটা কেন করলে দাদাজান?
তুমি জানতে আমি বিয়ে নামক বন্ধন থেকে নিজেকে যতটা দূরে সরিয়ে রেখেছিলাম, তবুও তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্যই বিয়েটা করলাম। কারণ আমি চাইনি আমার জন্য আমার দাদাজান কষ্ট পাক, তার শেষ ইচ্ছাটা অপূর্ণ থাক। কিন্তু তুমি এটা কি করলে? আমার ডিপার্টমেন্টের ছাত্রীর সাথেই আমাকে ধরে বেঁধে বিয়ে দিলে, যাকে আমি একটুও পছন্দ করি না, অথচ আজ সে আমার ওয়াইফ। আমার ভাগ্যের ওপর রীতিমতো হাসি পাচ্ছে। ট্রাস্ট মি দাদাজান, তোমার থেকে এমনটা আমি কখনোই আশা করিনি। দিন শেষে তুমি মানুষটাও আমাকে চিনলা না। এই অসহনীয় ব্যথাটা আমি কোথায় রাখি বলো তো দাদাজান? ভোর রাতে সুবহান খান নামাজ আদায় করে বাগানে এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার নিত্যদিনের অভ্যেস। সকালের শীতল বাতাসটা উনি গায়ে মাখতে বেশ পছন্দ করেন। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুল, ফল, ওষুধ গাছের ঘ্রাণ নিতে খুব ভালোবাসেন। পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান, কিচিরমিচিরের শব্দ বেশ উপভোগ করেন। বলতে গেলে মানুষটা একদম প্রকৃতিপ্রেমী। পূর্বপুরুষদের ভিটা জমি সব গ্রামে, ওনার জন্মগ্রামে হলেও পড়ালেখা ও চাকরি সুবাদে শহরে আসা। তারপরে এখানেই চিরস্থায়ী হয়ে নতুন সংসার পাতা। মানুষটা আজও নিজের গ্রামে কাটানো কিশোরকাল বড্ড মিস করেন। বারবার ছুটে যেতে ইচ্ছে করে ওই দূরে সবুজ প্রাণখোলা গ্রামের বাড়িতে। কিন্তু চাইলে তো আর সব সম্ভব না। নিজের প্রিয়তমাকে হারিয়ে বৃদ্ধ বয়সে বৌমা নাতিপুতিকে আঁকড়ে ধরেই ওনের বেঁচে থাকা। বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা খুব মনে পড়ছিল সুবহান খানের। শিশিরে ভেজা তাজা সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে আনমনে চেয়েছিলেন ওই দূর আকাশের দিকে। আজ যদি ওনার ছেলে ও বৌমা, বড় বৌমা বেঁচে থাকত, তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। নিজের চোখে ছেলের বিয়ে, ছেলের বউ, নাতিপুতি, সংসার দেখতে পাওয়াটাও ভাগ্যের বিষয়, যেটা সব মানুষে থাকে না। ঠিক তেমনি ওনার ছেলে ও বড় বৌমার নেই। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে সুবহান খান পিছন ফিরতে দেখতে পেলেন তার বড় নাতি আদার খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বলার আগে আদার একের পর এক অভিযোগ তুলে ধরল তার দাদাজানের কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলেন না সুবহান খান। হয়তো তিনি আগে থেকেই জানতেন তার নাতির সাত সকালে এসে এমন কিছুই বলবে, কারণ তিনি কামই করেছে এমন। নাতির আহত ভরা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, তুমি আমার নাত বউকে কেন পছন্দ করো না? দাদাজানের প্রশ্নের প্রতিউত্তরের জবাব দিল আদার, কারণ ওই মেয়েটা একটা দোষী, একদম বাচাল টাইপের। সবসময় এমন কিছু অঘটন ঘটিয়ে বসে থাকবে যেটার বিপরীত মানুষকে বিপদে ফেলে দেয়। কোথায় কি বলতে হয় সেটাও সে জানে না। মেয়ে মানুষের মুখের ভাষা এত বাজে হতে পারে সেটা ওই মেয়েটাকে না দেখলে জানতামই না। সাধারণ কোনো কমন সেন্স বলতেও তার কিছু নেই। এই তো কয়েক মাস আগেই আমার সাবজেক্টের 00 পেয়ে ফেল করেছে, অথচ খুশির ঠেলায় পুরো ডিপার্টমেন্ট মিষ্টি বিতরণ করেছে। ভার্সিটিতে গেলে সারাক্ষণ ধেই ধেই করে ঘুরে বেড়ায়, সাথে নিজের মতো কয়েকটা পাগলকে জুটিয়ে গিটার নিয়ে কিসির মিছিল করতে থাকে। পুরো ভার্সিটিকে অতিষ্ঠ বানিয়ে রাখে। আর তুমি এমন একটা মেয়েকে আমার গলায় বেঁধে দিলে। ওই মেয়েটাকে তো পাবনায় রাখা উচিত ছিল। ডিসগাস্টিং একটা মেয়ে। এক নাগারে কথাগুলো বলেই থামল আদার। ওই বেয়াদব মেয়েটার ঘটনা ঘটানো ইতিহাসের কোনো শেষ নাই। সবটা যদি বলতে শুরু করে তাহলে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে, তবুও মেয়েটার কুকীর্তিগুলো বলা শেষ হবে না। সুবহান খান নাতির বলা অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। সেটা লক্ষ্য করে আদার গম্ভীর মুখে বলল, আমি কোনো কৌতুক বলি নাই দাদাজান, আর না এখানে হাসার কোনো বিষয় রয়েছে। আই এম সিরিয়াস। দেখো দাদু ভাই, তুমি একটু বেশিই ভাবছো। মেয়েটা বাঁচাল না, ও খুব সহজ সরল একটা মেয়ে, আর যেটা মনে আসে ওইটাই বলে দেয়। এতে খারাপের কিছু তো আমি দেখছি না। আমার নাত বউ চঞ্চল প্রকৃতির মেয়ে, আর তুমি তার উল্টোটা, তাই এমন রিয়্যাক্ট করছো। কিছুদিন একসাথে থাকো, সংসার করো, তারপর বুঝবে তোমার দাদাজান কেন এমনটা করেছে। সুবহান খানের কথা শুনে আদারের কপাল কুঁচকে গেল। যেখানে সে ওই মেয়েটার সাথে এক মুহূর্তের জন্যও থাকতে চাচ্ছে না, সেখানে কিনা সংসার করবে, তাও আবার ওই 8 পাগল মেয়ের সাথে। অসম্ভব, সে এটা কিছুতেই করতে পারবে না। দুঃখিত দাদাজান, তোমার এই কথাটা আমি রাখতে পারবো না, কারণ আমার ডিভোর্স চাই। নাতির মুখে ডিভোর্সের কথা শুনে সুবহান খান চমকে উঠলেন। তড়িগড়ি করে কাছে এগিয়ে এসে বললেন, এমন অলৌকিক কথা বলতে নেই দাদু ভাই। আমাদের সঙ্গে এখন একটি নতুন পরিবারও যোগ হয়েছে। তারা খুব আশা করে আমাদের ঘরে নিজেদের আদরের মেয়েকে দিয়েছে। নাত বউয়ের বাবা তো তাকে এত তাড়াতাড়ি বিয়েই দিতে চায়নি, অথচ আমার এক কথায় রাজি হয়ে নিজের কলিজার টুকরোকে দিয়েছে। আর তুমি সেখানে ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি আর কোনো পথ খোলা রাখোনি দাদাজান। তাহলে আমার কথাও শুনে রাখো দাদু ভাই, তুমি যদি আমার নাত বউকে ডিভোর্স দাও, তাহলে আমি এই বাড়ি ছাইড়ে চইলা যাবো।
কিন্তু দাদাজানের কথা শুনে আদার দাঁত কিরমির করল। এই বুড়োটা সব সময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তার ভালোবাসার মানুষ বলতে একজনই রয়েছে, তাই তো সব সময় বাধ্য হয়ে সবকিছু মেনে নেয়। চাইলেও সে তার দাদাজানকে হার্ট করতে পারে না, অথচ এই মানুষটাই তাকে আজ খুব অপরিচিত লাগছে তার কাছে। পেছন থেকে চিকন মেলিক কণ্ঠস্বর শুনে দাদা-নাদি দুজনেই গাড় গড়িয়ে তাকালো। আলো মাথায় এক হাত লম্বা ঘুমটা তুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লাল টুকটুকে মেহেদি রঙা দু হাতে চায়ের ট্রে ধরে রয়েছে। ফরনের সুতি সালোয়ার কামিজ। সুবহান খান আলোকে দেখে মুখে লম্বা একটা হাসি টেনে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বললেন, এত সকালে উঠেছ কেন, আর রান্নাঘরে বা কেন গিয়েছ আলো? আলো মুখ তুলে ধীর কণ্ঠে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছিল না দাদু, তাই নামাজ পড়ে বাহিরে এলাম। আর আমি রান্নাঘরে যাইনি, এটা তো শেফা চাচি নিয়ে আসছিল তোমার জন্য, ওনার কাছ থেকে আমি নিয়ে এলাম। তুমি তো জানো দাদু, আমি আবার রান্নাবান্না খুব একটা পারি না। শেষ কথাটা ফিসফিসিয়ে বলে। আলু সেটা শুনে সুবহান খান খুক খুক করে কেশে আর চোখে নাতির দিকে তাকায়। আদার নিজের ফোনে ব্যস্ত, পারিদিকে কোনো খেয়াল নেই। সুবহান খান কিছু না বলে নাতি বউয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ধীর কণ্ঠে বললেন, তোমার জামাইকে বলেছ নাকি? আমরা আগে থেকেই পরিচিত। আলো দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না দাদু, এখনো বলিনি, তবে আমি ওনার ওপর খুব অভিমান করেছি। কেন? আমি আবার কি করলাম? তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন বলছো আমি আবার কি করলাম? মানে সিরিয়াসলি দাদু? সুবহান খান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই করেছি। ভালো না সাই, তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে বালিয়ে হিটলার স্যারের সাথে বিয়ে দিয়ে দিয়েছ। আমি এখন বুঝতে পারছি কেন আগে বলনি। এই উজবুক এটা তোমার নাতি। যদি বলতে তাহলে আমি বিয়ের রাতে দেওয়াল টপকে হলেও পালিয়ে যেতাম, তবুও তোমার বদমাস নাতির বউ হতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদু। আলো গোমরা মুখ করে তাকায়। সে মানুষটাকে বিশ্বাস করেছিল, সাথে খুব ভালোবাসে, একদম নিজের দাদার মতো। কখনো সে দাদা দাদির নানা নানির ভালোবাসা পায়নি। এই মানুষটার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়ার পর থেকেই দাদার ভালোবাসা কেমন সেটা উপলব্ধি করতে পেরেছে। তাই তো খুব কম সময়ের মধ্যে মানুষটার সাথে মিশে গেছে। যখন জানতে পারল এই মানুষটার নাত বউ হতে চলেছে, তখন সে খুশিতে প্রায় কেঁদেই দিয়েছিল, কারণ সে কখনোই চায়নি এই মানুষটার এত ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তার উপর নিজেরও বিয়ে করার খুব শখ ছিল, আর এত ভালো একটা মানুষের নাত বউ হতে পারাটাও তো ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। সাথে মানুষটার মিষ্টি মিষ্টি কথা তো ছিলই, কিন্তু এখন ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে দিতে। নাচতে নাচতে বিয়ে করার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সুবহান খান আর কথা বাড়ালেন না, বরং নাতবউকে ইশারা করে বললেন, যাও যাও, তোমার স্বামীজানকে গিয়ে চা দাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আলো হাতে থাকা চায়ের দিকে তাকায়। এটা সে নিজের জন্য এনেছিল, একটুও ইচ্ছে করছে না ওই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুরভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল, এখন তো মন বলছে এই গরম চা স্যারের মাথার উপর ঢেলে দিতে, তাহলে একটু ভালো লাগত। তবে আপাতত গুরুজনের কথাই শুনল। আলো মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে। আদার ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি পিছনে আলো এসে সবে দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু রেখে দুহাতে ট্রে বাড়িয়ে দিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আদার হুট করে পিছনে ঘুরে সামনে পা বাড়ায়। সঙ্গে সঙ্গে আলোর সঙ্গে ধাক্কা লেগে যায়। ফলস্বরূপ গরম চায়ের কাপ এসে সোজা আদারের জায়গা মতো গিয়ে পড়ে গেল। শিট! আদার চেঁচিয়ে ওঠে। হঠাৎ করে এমন হওয়ায় আলো হতভম্ব হয়ে যায়, একই সাথে ভয়ও পেল খুব। এই না বা তাকে থাপ্পড় মেরে দেয়। তাই চটজলদি হাঁটু গেড়ে বসে নিজের ওড়নার অংশ টেনে আদারের ভিজে যাওয়া জায়গা মুছে দিতে দিতে অস্থির গলায় বলে উঠল, সরি সরি স্যার, আমি খুব সরি, আসলে আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে, প্লিজ রাগ করবেন না স্যার, সরি। আদার দাঁতে দাঁত ফিসে দাদাজানের দিকে তাকায়, যে কিনা ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই উল্টো পথ ধরে লম্বা লম্বা পা ফেলে বাড়ির ভেতরে যেতে শুরু করেছে। আদার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল এবং খপ করে এক হাতে মেয়েটার হাত চেপে ধরে হিসিয়ে বলল, মিস কালো, আপনি আমার কোথায় হাত রেখেছেন সেটা একবার খেয়াল করুন। স্যারের কথা শুনে আলোর হুঁশ ফিরে এলো। সে বড় বড় চোখের সামনে সামনে তাকিয়ে ছট করে নিজের দুহাত সরিয়ে নিল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পিছন ফিরে দৌড়ে চলে গেল। ছি ছি ছি, সেই সাত সকালে কামটা করল কি? সোজা স্যারের
আস্তাগফিরুল্লাহ, তবা তবা, আলো তুই আর জীবনেও ভালো হলি না। এই মেয়ে, এভাবে দৌড়াচ্ছ কেন? কর্কশ গলার আওয়াজে আলোর পা জোড়া স্লদ হয়ে যায়। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে একজন ভদ্রমহিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ইনি হচ্ছেন খান বাড়ির ছোট বউ তামিনা খান, আদাস ছাড়ার ছোট মা, সাথে তার শাশুড়িও বটে। বিয়েটা গড়োয়াভাবে হলেও সে পরিবারের কিছু কিছু সদস্যদের চেনে, তবে খুবই কম সময় সাক্ষাৎ হয়েছে। আলো মাথায় ওড়না দিয়ে সুন্দর করে সালাম দিল। তাহমিনা খান গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে নতুন বউয়ের আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিলেন। মেয়েটাকে দেখে বোঝা যায় সে ভার্সিটির ছাত্রী। বাচ্চা বাচ্চা, লম্বাটে ফর্সা চেহারা রক্তিম হয়ে আছে। হ্যাংলা পাতলা শরীরে আকাশি রঙা সালোয়ার কামিজ জড়ানো। হাইট 5 ফুট 3 ইঞ্চি হওয়ায় মেয়েটাকে পিচ্চি পিচ্চি লাগছে। মনে হচ্ছে সবে কলেজে উঠেছে। তিনি কিছু একটা লক্ষ্য করে বললেন, গোসল করনি? শাশুড়ির কথা শুনে আলো আমতা আমতা করল। এত সকালে কেন গোসল করব মা? আমি তো দুপুরেই গোসল করি। তাহমিনা খানের যা বোঝার তা বোঝা হয়ে গেল। তিনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তাহলে আদাজ মেয়েটাকে মেনেই নেয়নি। অবশ্যই এটাই হওয়ার ছিল। তিনি নিজেকে সামলিয়ে দৃঢ়ে বললেন, শোনো মেয়ে, তুমি এখন এই বাড়ির বড় বউ, আর এটা তোমার বাপের বাড়ি না যে এদিক ওদিক নেচে কুদে বেড়াবে। সব সময় মনে লাগবে, এটা তোমার শ্বশুর বাড়ি। আমি তোমার ব্যাপারে যতটুকু জানতে পেরেছি ততটুকুই বুঝে গেছি তুমি কেমন মেয়ে। তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি, বাড়ির বউ বউয়ের মতোই থাকার চেষ্টা করবে। অহেতুক বাড়তি ঝামেলা সৃষ্টি করবে না। আলো চুপচাপ শুনে ভদ্রমেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি কথাগুলো মনে রাখবো ইনশাল্লাহ। তাহমিনা খান আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন রান্নাঘরের দিকে। আলো আর চোখে ড্রয়িং রুমে চারপাশটায় নজর বুলিয়ে নিয়ে পিছনে পিঠ দিয়ে ভরকে গেল। আদাজ এদিকেই আসছে, হয়তো ড্রেস চেঞ্জ করার জন্য। আলু শুকনো ঢোক গিলে তাড়াহুড়ো করে বিলাসবহুল সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আপাতত এই বদলোকের সামনে সে পড়তে চায় না, নয়তো দেখা যাবে নেক্সট গরম চা তার গায়ের উপরে ঢেলে দিয়েছে। তাই সে রিস্ক নিতে চাচ্ছে না। আদাজ আলুকে দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব দাদাজানকে ম্যানেজ করে পাগল মেয়েটার হাত থেকে রেহাই পেতে হবে, নয়তো তার বিগড়ে যাওয়া জীবন আরও বিগড়ে দিবে বেয়াদব মেয়েটা। দুপুরের দিকে বাপের বাড়িতে এসেছে আলো। আজ রাতটা এখানে থেকে পরদিন শ্বশুরবাড়ি যাবে। গতকাল তার বই পার্সোনাল জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি, মূলত সেগুলো নিতে ও বাবা মার সাথে দেখা করার জন্যই এসেছে। দাদাজানের কথায় তার সাথে আদাজও এসেছিল, তবে তাকে বাড়িতে নামিয়ে কাজ বাহানা দিয়ে চলে গিয়েছে লোকটা। এতে আলোর কোনো কিছুই যায় আসে না। সে তো বাড়িতে পেরা মাত্রই মতিউর রহমানকে ঝাপটে ধরিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ দিতে ব্যস্ত। তুমি দুনিয়াতে আর কোন মানুষ পেলে না বাবা? আমার ডিপার্টমেন্টের স্যারের সাথেই আমাকে বিয়ে দিতে হলো। তুমি এটা কেন করলে বাবা, কেন? মতিউর রহমানকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে। তিনি থমথমে মুখে নিজের সহধর্মিনীর দিকে তাকায়। আলিয়া রহমান বড় মেয়ের ন্যাকা কান্না দেখে বেশ বিরক্ত। গমগমে গলায় বললেন, বিয়ে করব বলে তো খুব লাফাচ্ছিলে শুনি। ভুলে গেলে এ বিয়ে করার জন্য তুমি ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছিলে? কারণ তোমার বান্ধবীকে ফেল করার পরপরই বিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য তুমি ওই বুদ্ধিটা খাটিয়েছ। তাহলে এখন বিয়ের পর এমন মরা কান্না জোড়ে দেওয়ার মানে কি? আলু ফ্যাঁস করে কাঁদতে কাঁদতে বলল, তাই বলে হিটলার স্যারের সাথে বিয়ে দেবে? উনি আমাকে মোটেও সহ্য করতে পারে না মা, লোকটা ভীষণ খারাপ। বড় বোনের কথা শুনে সায়া ফট করে বলে উঠল, আমি কিন্তু শুনেছি তুমি ভার্সিটিতে আদাস স্যারকে ভীষণ জ্বালাও। একবার তো ওনার গাড়ির 4 চাকার হাওয়া বের করে দিয়েছিলে আপু। ছোট বোনের কথা শুনে আলো রাগে ধমক দিল, চুপ কর বেয়াদব, ওই লোকটার ব্যাপারে একদম উকালতি করতে আসবি না, নয়তো আমি বাবাকে বলে দিব। তুই কলেজে গিয়ে কাদের দিকে ক্রাশ খেয়ে মটকা মেরে পড়ে থাকিস। ছায়া দমে গেল, বলে আর কিছু বলল না প্রতি উত্তরে। আলো তার বাবার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, ও বাবা গো, আমি আর বিয়ে করতে চাইব না। এবারের মতো তোমার অবুঝ মেয়েটাকে ক্ষমা করে দাও। এই যে পিঙ্কি, প্রমিস করছি আর জীবনেও বিয়ের নাম আমি মুখে নিব না। আমার শিক্ষা হয়েছে। মতিউর রহমান মেয়ের চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বললেন, তুমি যেমনটা ভাবছ আদা তেমন না মামুনি। ছেলেটা ভীষণ ভালো। হ্যাঁ, একটু কথা কম বলে, গম্ভীর স্বভাবের, তাই তোমার এমনটা মনে হয়। তবে মানুষ হিসেবে ছেলেটা লাখে একটা। আমরা অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি। আর তোমাকেও বারবার বলেছিলাম একেবারে হবু জামাইকে দেখে নাও, কথা বলে নাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আচ্ছা, আদা কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আলো নাক টেনে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, উনি কখনো আমার সাথে কেন কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করেন না। শুধু বকাবকি করে আর ধমকায়। তাহলে সমস্যা কোথায়?
আমি ওনাকে পছন্দ করি না বাবা। মেয়ের কথা শুনে হতাশ হলেন মতিউর রহমান। এ তার বড় মেয়েটা আবার সহজে কাউকে পছন্দ করে না। আবার যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। মাহবুব রহমান উঠে এসে আলোর পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বললেন, আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা মামনি। নতুন নতুন এমন হবেই, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বড় চাচার কথা শুনে আলো দীর্ঘশ্বাস ছাড়ল। আজ তার জন্য সবটা হয়েছে। সে যদি অতিমাত্রায় বাড়াবাড়ি না করত তাহলে দিনটা আজ আর দেখতে হতো না। সব দোষ তার। এখন ইচ্ছে করছে সময় রিপিট করে পিছন ফিরে যেতে, কিন্তু সেটা কি আর সম্ভব? তার যে এখন সব পথ বন্ধ। অনেক হয়েছে, এখন আয় তো দেখি তোর সব পছন্দের খাবারগুলো এনেছি, সাথে হালিমও। খাবারের কথা শুনে আলোর পেট গুড়গুড় করে উঠল। সে আবার খাবার পেলে দিন দুনিয়া মানুষজন সব ভুলে যায়, সাথে সকল চিন্তা ভাবনাও। সে উঠে বড় চাচির সাথে চলে গেল। তার পিছু পিছু ছায়া, মায়া ও রোহিত কুটি কুটি পায়ে এগিয়ে যায়। মায়া ও রোহিত তার চাচাতো ভাই বোন। আলো সবার সাথে ডাইনিংয়ে বসে গপাগপ খেতে লাগলো। পেট ঠান্ডা তো তার পুরো দুনিয়া ঠান্ডা। বিয়ের ৩-৪ দিন পর ভার্সিটিতে পা রেখেছে আলো। সে বিয়ের আগে ধরেই নিয়েছিল এটাই লাস্ট ক্লাস করে বিদায় নিবে ভার্সিটি থেকে। প্ল্যান ছিল পড়াশুনো আর করবে না, স্বামীকে বলে মিউজিক ক্লাসে ভর্তি হবে, কারণ তার খুব শখ গান গাওয়া। কিন্তু সব কিছু উল্টে গিয়েছে তার। বরের সাথে ছুটিয়ে প্রেম করার জায়গায় দিন দুপুরে শুধু ধমকই খেয়ে যাচ্ছে, সাথে এক্সট্রা পড়ালেখা তো ফ্রি। ওই মামু, এতদিন কার চিপাই ছিলি? মালুফের কথা শুনে আলো ধ্যান ভাঙল। সে আনমনে হেঁটে মাঠের দিকে আস্তে আস্তে বিড়বিড় করল, থাকতে চেয়েছিলাম তো স্বামীর চিপায়, কিন্তু এখন পড়ে গেলাম মাইনকা চিপায়। এতদিন পর বান্ধবীকে দেখতে পেয়ে ফারা, শালুক, নির্ঝর ও তামান্না ছুটে এলো। তারা 5 জন গোল হয়ে ঘিরে ধরে আছে আলোকে। এতে মেয়েটা প্রচুর বিরক্ত হয়। সকাল থেকে মন মেজাজ একটুও ভালো নেই। তার উপর ভার্সিটিতে পা রাখতে না রাখতে ফার্স্টে শয়তান গোয়েন্দার মতো তাকে ঝেঁকে ধরেছে, যেন সে চোর আর এরা পুলিশ। কি সমস্যা তোদের? এভাবে চোখের মতো চিপকে লেগেছিস কেন? আলো চোখ মুখ কুচকে বিড়বিড় করল। ফারা উদ্গ্রীণ কণ্ঠে বলল, খবর পেলাম তুই নাকি বিয়ে শাদী করেছিস। শালুক বলল, আমাদের ছেড়ে তুই একা একা বিয়ে করতে পারলি? পর মুহূর্তে নীরস তাতকেলিয়ে বলল, দোস্ত, সুগার ড্যাডিকে বিয়ে করেছিস নাকি? তার জন্য আমাদেরকে জানাসনি? সবার কথা শুনে মারুক বিরক্তির কণ্ঠে বলল, আরে দুর্ভাল, থাম তো তোরা। একসাথে এত প্রশ্ন করলে জবাব দিবে কি করে? তামান্না এগিয়ে এসে আলোর হাত ধরে চিন্তিত গলায় জানতে চাইল, তুই ঠিক আছিস? আলো শব্দ করেই আবার দীর্ঘশ্বাস ছাড়লাম। সে আগেই জানতো এরা সবাই জেনে যাবে, আর এর পিছনে তার ছোট বোনের বাম হাত আছে সেটাও জানে। শয়তানটা পারলে পুরো পৃথিবীটাকে জানিয়ে দিত যে সে বিবাহিত। কিরে, চুপ করে আছিস কেন? কিছু তো বলো। আলো কাদের ব্যাগ ঠিক করে বলল, ক্লাস টাইম হয়ে এসেছে, চল, যেতে যেতে সব বলছি। সবাই মাথা নাড়িয়ে হাঁটা ধরল সামনের দিকে। আলো শর্টকাটে তার বিয়ের কাহিনী বলে গেল। সে চেয়েছিল একেবারে বিয়ে করে বরকে সঙ্গে নিয়ে এসে বন্ধুমহলকে সারপ্রাইজ দেবে। তার ওপর একদম হুট করে বিয়ে হওয়ায় সেভাবে কাউকেই বলতে পারেনি। তবুও সে মেসেজ করে বলেছিল, কিন্তু তার কথাকে বিশ্বাস করেনি কেউই, কারণ সে এমন বারে বারেই করে থাকে। তাই তো সিরিয়াস সময় কেউ কিছু বিশ্বাস করতে চায় না, স্বয়ং তাকেও না। সব কিছু শুনে ফারা বলল, বুঝলাম সব। আচ্ছা, দুলাভাইকে কবে দেখাবে? আলো এখনও জানায়নি তার বর স্বয়ং এই ভার্সিটির ওই হিটলার প্রফেসরটা, আর সে জানাতে চায়ও না, কারণ ওই লোকটার ব্যাপারে বন্ধু মহলার সবার কাছে অনেক অনেক গপ করেছে। 14 গোষ্ঠী দোয়া থেকে শুরু করে নানান রকম আকাম কুকামও ঘটিয়েছে। যে স্যারকে দেখতে পারে না, আজ ওই লোকটাই তার স্বামী। ভাবতে বুকের ভিতরে চিমনি ব্যথা করছে। তার মতো এত ভালো মেয়ের জীবনে কি এটাই প্রাপ্য ছিল? দীর্ঘশ্বাস ছাড়ল আলো। বান্ধবীদের সাথে পায়ে পা মিলিয়ে ক্লাসরুমের দিকে যেতে যেতে বলল, বছরখানেক পার হোক, তারপর ভেবে দেখব। মানে কি? মানেটা খুব সিম্পল শালু, আমার স্বামীর সাথে বছর পর দেখা করব। কেন, উনি নেই? বাক্যটা শুনে সবার পা থেমে গেল। একই সাথে অবাক কণ্ঠে বলল, নেই মানে? উনি দেশের বাইরে থাকে, বিয়ের পরেই চলে গিয়েছে, ফিরবে 10 বছর পর মেবি। ডাহা মিথ্যে কথা বলে মনে মনে মাফ চাইল আলো। এদিকে নির্ঝর হঠাৎই হেসে উঠে বলল, তার মানে আমার সন্দেহটাই ঠিক, তুইও তুলির মতো বিদেশে থাকা সুগার ব্যাডিকে বিয়ে করেছিস। যা যা, তার বয়স কত? নিশ্চয়ই 60। ছেলেটার কথা শুনে আলো ভীষণ রেগে গেল। সে কোনো দিকে না তাকিয়ে খ্যাক্কারে বলল, হ ভাই হ,
আমার স্বামীর বয়স 60 না 80 বছর, মাথায় ছটছট টাক, 5টা দাঁত নাই, বুইরা থুত্থুরে মানুষ, লাঠি ছাড়া চলতেই পারে না, দাড়ি হাঁটু পর্যন্ত, কাইলা কুচকুচে চেহারার মাঝে হলদেটে চোখের 5 বাচ্চার বাপ হইছে আবার শান্তি। বান্ধবীর এমন কথা শুনে সবাই বেকব বনে গেল। তামান্না ফিসখিসিয়ে বলল, দিন শেষে একটা বুইরাকেই তোর বিয়ে করতে হলো, কারণ বুইরা ব্যাটারাই বউকে বেশি আদর সোহাগ করে। নিজ দাঁত কেলিয়ে বলল, তোর বরের যা বর্ণনা দিলেই তাতে মনে হয় না ওনার আর নাট বল্টু সব ঠিক আছে। নাট বল্টুর সাথে ওই লোকটার পুরো মাথার তারও ছেঁড়া। আলো বিরক্তিকর মুখে কথাটা বলে সামনে পা বাড়াতে খেয়াল করল সবাই চোখ বড় বড় করে তার পিছনে তাকিয়ে আছে। সে কিছু বলতে যাবে তখনই সবাই হুড়মুড় করে ক্লাসরুমের ভিতরে ঢুকে গেল। এতে আহম্মক বনে গেল আলো। সে কৌতূহল হয়ে গাড় গুড়িয়ে পেছনে তাকাতে স্তব্ধ হয়ে যায়। তার থেকে কিছুটা দূরে আদারজা দাঁড়িয়ে আছে, তাও রক্তিম চোখে। অজানা ভয়ে আলোর সর্বাঙ্গ কেঁপে উঠল। নিশ্চয়ই এতক্ষণে বলা সব কথাগুলো শুনে নিয়েছে, তাই তো এমন খেয়ে ফেলার মতো তাকিয়ে আছে। সে শুকনো ঢুক গিলে চট করে নজর সরিয়ে নিল। মানুষটা সে অদ্ভুত চাহনি, কি যে ভয়ঙ্কর। ফিজিক্স ক্লাসের একদম শেষ বেঞ্চে বসেছে আলো, তার বান্ধবীরা। মূলত নিজেকে স্যার নামক স্বামী থেকে আড়াল করে রাখার জন্য সামান্য চেষ্টা। নিত্যদিনের মতো আজও পুরো ক্লাসরুম নিস্তব্ধতার মাঝে বিরাজ করছে। কারো মুখে টু শব্দ পর্যন্ত নেই। মেয়েরা আড়ে আড়ে তাকাচ্ছে সামনের ডেস্কের চেয়ারে বসে থাকা স্যারের দিকে। আদার যা দৃষ্টি চশমা ভেদ করে বইয়ের পাতার উপর নিবদ্ধ। আজ নতুন চ্যাপ্টার নিয়ে লেকচার দিবে, সাথে প্রেজেন্টেশনও। দেখ দোস্ত, আজ স্যারকে কত হ্যান্ডসাম লাগছে। সাদা শার্টে পুরাই মাখন। ফাড়া ফিসফিসিয়ে কথাটি বলল। তার প্রথম ক্রাশ সাদা স্যার। শুধু তার নয়, পুরো ভার্সিটির বেশিরভাগ মেয়েদের ক্রাশ। যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারাও মাঝে মধ্যে লাইন মারতে দুবার ভাবে না, তবে স্যার কাউকেই পাত্তা দেয় না। মেয়েদের থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। যদি কেউ বেয়াদবি বা বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে তাকেও ছেড়ে দেয় না, একদম উচিত শিক্ষা দেয়। সেটা হোক না কেন পরিবারের কাছে নোটিশ দিয়ে। দেখতে মাখন হলেও কিন্তু ভেতর ভীষণ তিতা। পারুক বই বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্যে বলল। পেছনের বেঞ্চ থেকে আলো শব্দে শুনতে পাচ্ছে সে। এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তার পাশে শিমুল চুপচাপ বসে আছে খাতা কলম বের করে। তাদের থেকে কিছুটা দূরে ছেলেদের সারিতে মারুফ নির্ঝর বসে। একটু পর স্যার লেকচারা দিতে শুরু করে। সবাই মনোযোগ সহকারে শুনছে আর জরুরি বিষয়গুলো নোট করে নিচ্ছে। কিছুক্ষণ পর লেকচারা শেষ হতেই সবাইকে আগামীকাল প্রেজেন্টেশন করে নিয়ে আসতে বলা হলো। আধার এক ফলক হাতঘড়ির দিকে তাকিয়ে শটান হয়ে উঠে দাঁড়ায়। তারপর গম্ভীর কণ্ঠে একজনের উদ্দেশ্যে বলল, আলো, কাম হিয়ার। স্যারের ডাকে ব্যাবাচাকা খেয়ে গেল আলো। সকলের দৃষ্টি এখন লাস্ট বেঞ্চে। আলো শুকনো ঢোক গিলে চুপচাপ উঠে সামনে এগিয়ে যায়। জি স্যার। আদার আলোর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে একটা প্রশ্ন বলে। আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী যদি দুটি বস্তু আলোর কাছাকাছি বেগে বিপরীত দিকে যায় তবে তাদের আপেক্ষিক বেগের সূত্রটি বোর্ডে লিখে দেখাও। আলো পড়ালেখায় খারাপ না, সেও খুব ভালো স্টুডেন্ট ছিল, তবে সেটা ভার্সিটি ওঠা পর্যন্তই। এখন গাড়ে শয়তান চাপার ফলে পড়ালেখা ঠিকমতো করে না। কোনোভাবে পরীক্ষার আগে আগের রাতে টেনে টুনে পাশ করে যায় যেন সেরকম পড়ে। কিন্তু সে যেটা একবার ভালো করে মুখস্থ করে সেটা সহজে ভুলে যায় না সে। জোরে শ্বাস নিয়ে মাথা নাড়িয়ে ডেস্কের ওপর থেকে ব্ল্যাক মার্কার পেন তুলে হোয়াইট বোর্ডে উত্তর লিখতে শুরু করল। আধার চোখে চশমা ঠিক করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বোর্ডের দিকে। সে জানে মেয়েটা সঠিক উত্তর লিখতে পারবে না। ফেলটুসু মেয়ে থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে আলো সঠিক প্রশ্নের জবাব লিখে সুন্দর করে বুঝিয়েও দিল। আধার কপাল কুঁচকে কয়েকবার ভুল ধরার চেষ্টা করেও পারল সে। বা হাতে ব্রু চুলকিয়ে আরেকটা প্রশ্ন ছুড়ে দিল। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ব্যবহার করে ডিএলএমবার্টের নীতিটি বোর্ডে লেখো এবং এটি থেকে লেগ্রাঞ্জিয়ান সমীকরণ কিভাবে আসে তার শুরুতাপটি দেখাও। আলোর মুখ এবার তালো হয়ে গেল। সে বুঝতে পারছে তাকে এত কঠিন কঠিন প্রশ্ন ইচ্ছে করে করছে, যেন সবার সামনে তাকে নাস্তানাবুদ করতে পারে বদলোকটা। কিন্তু এখন সে কি উত্তর লিখবে, এটার জবাব ফেটে এলেও মস্তিষ্কের ভিতর আসছে না। আলোকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আধার মনে মনে বাঁকা হাসল। আরাম করে ডেস্কের সাথে হেলান দিয়ে 2 হাত প্যান্টের পকেটে গুজিয়ে খুচো করে বলল, ইউ আর টেকিং টু লং। আলোর রহমান। স্যার, আমি উত্তর ভুলে গেছি। আলো সোজা সাপটা জবাব দিল। তার মানে তুমি বলছো উত্তরটা লিখতে পারবে না? আলো মাথা নাড়িয়ে বলল, জি। আধার সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ওকে ফাইন, বাট শাস্তিস্বরূপ আগামীকাল 3টে প্রেজেন্টেশন কমপ্লিট করে নিয়ে আসবে। গট ইট?
স্যারের এমন কথা শুনে আলোর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। যেখানে একটা প্রেজেন্টেশন করতে নাজেহাল অবস্থা হয়, সেখানে 3টে, তাও আবার এক রাতে। অসম্ভব। সে কিছু বলতে যাবে, তার আগে ক্লাস টাইমের শেষের ঘণ্টা বেজে গেল। আধান নিজের জিনিসপত্র নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, "Those who fail to complete their presentations by tomorrow will be assigned a triple hard project as penalty along with extra lab classes." আজ আর বেশি ক্লাস না থাকায় ভার্সিটি থেকে বেরিয়ে এলো সবাই। তখন বাজে দুপুর 2টা। টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে হালকা পাতলা নাস্তা করেছে সবাই মিলে। রাস্তা ধারে হাঁটতে হাঁটতে নির্ঝর আলোর উদ্দেশ্য বলল, "দোস্ত, বিয়ে তো করে নিলি, এখন ট্রিটটা দে আমাদের।" দয়তো দুলাভাইকে দেখাতে আলো চুখুমুখ কুচকে নির্ঝরের পিঠে শক্ত থাপা মেরে দাঁত মির করে বলল, "ওই শালা, তুই এত খাতক কেন? 1 সপ্তাহ আগে না তোদের দাওয়াত দিছিলাম আমাদের বাসায়, তখন হাড়ি হাড়ি বিরিয়ানি ফলাও খেয়ে পেট ভরেনি?" নির্জন পিঠ ডলতে ডলতে মিনমিন করে বলল, "পেট ভরলেও মন ভরেনি।" তামান্না মুচকি হেসে বলল, "বিয়ে উপলক্ষে আমাদের ট্রিট দিলে মন্দ হতো না। আমরা সবাই না হয় দোয়া করে দিবনি, যেন দুলাভাই তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসে আর আদরে আদরে ভাসিয়ে দেয়।" কথা শুনে সবাই হু হু করে হেসে উঠল। আলো তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে বিকাশ চেক করে নিল। আছে 100,000-এর মতো টাকা। এগুলো তার ঈদ সালামি সহ জমিয়ে রাখা টাকা। কাছেও কিছু টাকা রয়েছে বাবা চাচার দেওয়া, সেগুলোই কদিন টুকটুক করে খরচ করে চলেছে। আলো ফোন রেখে সবার উদ্দেশ্যে বলল, "ওকে চল, আজ তোদের সবাইকে আমার স্বামীর পক্ষ থেকে ট্রিট দিব, তাও সুলতান রাইনের কাচ্চি।" মুহূর্তে সবাই খুশি হয়ে গেলে 3টা রিকশা দাঁড় করিয়ে 6 জন উঠে পড়ল। সবাই উঠতেই নিজ নিজ রিকশা ছুটতে শুরু করল। কথা মতো আলো সবাইকে ট্রিট দিল। সবাই হাসিটা গল্প গজবের মধ্যে পেট পুড়ে খেয়ে দিয়ে কিছু ছবি তুলে বাহিরে এলো। নির্ঝর মারুফের তরফ থেকে আইসক্রিম চকলেট পেল সবাই। নিজেদের বাড়ি ফেরার উদ্দেশ্যে সবাইকে সবাই বিদায় জানিয়ে রিকশায় উঠে পড়ে। বাড়িতে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় আলোর। মেইন রোডে জ্যামে আটকে যাওয়ার জন্য লেট হয়ে গেল। ঢাকা শহরে জ্যাম মানেই ঝামেলা। খানবাড়ির সামনে এসে রিকশা থেকে নেমে মিটিয়ে ভেতরে প্রবেশ করল। দুপুরের কড়া রোদ্দুরের জন্য ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। লাস্ট কবে বৃষ্টি হয়েছিল সেটাই বলতে বসেছে এক প্রকার। আলো খুব করে চাই বৃষ্টি হোক, তার ভীষণ পছন্দের বৃষ্টি। শেষবার ছোট বোনের সাথেই বৃষ্টি বিলাস করেছিল বাগানে, কিন্তু এখন চাইলেও আর সেটা করতে পারবে না। কোথাও না কোথাও আলো এখন খুব খারাপ লাগে। না চাইতেও পরিবার ছাড়া থাকতে কষ্ট হয় খুব। সে এখন একটু হলে উপলব্ধি করতে পারছে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে ঠিক কতটা তফাৎ। আলো দীর্ঘশ্বাস ছেড়ে ওড়না দিয়ে ঘামাতো চেহারা মুছে কলিং বেল চাপল। কয়েকবার বাজাতেই শেফালি চাচি দরজা খুলে দিলেন। "এতক্ষণ কোথায় ছিলে?" ক্লান্ত শরীরকে টেনে টুনে ভিতরে প্রবেশ করতেই তাহমিনা খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। তিনি ড্রয়িং রুমে বসে থেকে চা খাচ্ছিলেন এবং জ্যোতির সাথে কথা বলছিল। জ্যোতি উনার বোনের বড় মেয়ে। আলো এক পলক তাকিয়ে ধীর কণ্ঠে বলল, "বিয়ের কথা শুনে বন্ধু মহলের সবাই জিদ ধরেছিল ট্রিট নেওয়ার জন্য। ওদেরকে ট্রিট দিয়ে ফেরার পথে জ্যামে আটকে যায় মা, তাই দেরি হয়েছে। বিয়ে হতে না হতে স্বামীর টাকা উড়ানো শুরু করে দিয়েছ? বাহ!" আলোর কথা শেষ হতেই মাঝখান থেকে জ্যোতি কথাটি বলে ওঠে। আলো কিছু বলতে যাবে তখনই তাহমিনা খান বলে উঠলেন, "ফ্রিতে স্বামীর টাকা পেয়েছ মানে এই না যে অহেতুক খরচ করে বেড়াবে। আমার ছেলে দিনরাত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তুমি সেখানে আজাইরা খরচ করে বেড়াচ্ছ। এরপর থেকে টাকা খরচ করার আগে হিসেব করে চলবে, নয়তো কয়দিন পর সংসার রসাতলে যাবে তোমার অতিরিক্ত খরচের জন্য।" শাশুড়ির কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আলো। সে এখন পর্যন্ত ওই লোকটার 1 পয়সাও খরচ করেনি। বিয়েতে যা টাকা পেয়েছিল সবটাই রেখে দিয়েছে। তার নিজের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই চলছে। এমনকি আজ বিকাশ থেকে টাকা বের করেই সবাইকে ট্রিট দিয়েছে। যেখানে মানুষটা তাকে বকাবকি ধমকাধমকি ছাড়া আর কিছুই দেয়নি, সেখানে সে নাকি অহেতুক স্বামীর টাকা খরচ করছে। হাস্যকর ব্যাপার, তবে তার খুব খারাপ লাগছে। কখনো টাকা পয়সা নিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি, আর এখন দোষ না থাকা সত্ত্বেও কথা শুনতে হচ্ছে। আলো জোরে শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, "আপনি ভুল বলছেন মা। আমি আপনার ছেলের 1 টাকাও খরচ করিনি। যা খরচ করেছি ওসব আমার জমানো টাকা ছিল। আর হয়েছে, থাক, আর অজুহাত দিতে হবে না। এখন তুমি আসতে পারো।" আলো কি সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিয়ে বিরক্তিকর কণ্ঠে তাহমিনা খান বলে উঠলেন। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল নিজেদের রুমে। দিন যত যাচ্ছে ততই তার দমটা যেন বন্ধ হয়ে আসছে। "ভাবি, আপনাকে আম্মু ডাকছে।" আলো লম্বা একটা গোসল নিয়ে টেবিলে বসে থেকে ল্যাপটপে স্যার নামক স্বামীর দেওয়া প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করছিল। তখনই পিছন থেকে বাক্যটি শুনে গাঢ় হরিয়ে দেখে তার ননদ তিথি দাঁড়িয়ে আছে। মেয়েটা চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে, ওখানে হোস্টেলে থাকে। মাত্র 2-1 বার করে বাড়িতে আসা যাওয়া করে। তার থেকে 1 বছরে ছোট হবে। বড় ভাইয়ের বিয়ের জন্য এসেছে, আগামীকাল আবার চলে যাবে। তার সাথে একটু পরিচয় হয়েছে।
মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমনি নম্রভদ্র, ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আলো মুচকি হেসে বলল, তুমি যাও, আমি আসছি। তিথি মাথা নাড়িয়ে চলে গেল। আলো ল্যাপটপ বন্ধ করে মাথায় ওড়না দিয়ে বাহিরে যায়। আমাকে ডেকেছেন মা? ঘড়ির কাঁটায় 5টা বাজে। ড্রয়িং রুমের সোফায় বসে থেকে সোভান খান চা খাচ্ছেন এবং পত্রিকা পড়ছেন। সকালে পড়া হয়ে ওঠেনি, তাই এখন অবসর সময়ে পড়ছেন। তাহমিনা খান ও শেফালি রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছে। তখন আলো এসে শাশুড়ির উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বলল। তাহমিনা খান পাস্তা নাড়াচাড়া করতে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি যে এই বাড়ির বউ সেটা কি ভুলে গিয়েছ? না। তাহলে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো কেন? সংসারের কোনো কাজকাম নেই নাকি বাপের বাড়ির মতো এখানেও শুয়ে বসে থেকে দিন পার করবে? আলো থমথমে মুখে বলল, কি কাজ করতে হবে বলুন না, আমি এক্ষুনি করে দিচ্ছি। বেসিনে রাখা সমস্ত থালা বাসনগুলো পরিষ্কার করো, আর হ্যাঁ, বুলিও যেন কিছু না ভাঙে। আলো কিছু না বলে বেসিনের দিকে এগিয়ে যেতে লাগল। তখন শেফালি বলে উঠল, নতুন বউ, আপনি খাড়ান, মুই সব পরিষ্কার করে দিতাসি। কাজল লোকের কথা শুনে তাহমিনা খান চোখ গরম করে তাকালে আলো মুচকি হেসে বলল, চাচি, আপনি সবজি সাবধানে কাটুন, আমি এগুলো করছি। তারপর আলো ধীরে ধীরে ও সাবধানে সবকিছু ধুয়ে মুছে সুন্দর করে সাজিয়ে রাখল। হাতে হ্যান্ডওয়াশ করতে করতে জানতে চাইল, আর কিছু কি করতে হবে মা? আজ রাতে সব রান্না তুমি করবে। রান্না করার কথা শুনে আলো চুপসে গেল। তার কখনো রান্নাঘরে যাওয়ার প্রয়োজন হয়নি। সবার আদরের মেয়ে ছিল কিনা নুডলস, পাস্তা, অমলেট ও কফি পর্যন্তই রান্না জানে। তাই সে কিচেন টাওয়েলে ভেজা হাত মুছে শাশুড়ির পাশে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আসলে মা, আমি তো তেমন একটা রান্না করতে পারি না, তবে আপনি যদি শিখিয়ে দেন তাহলে আমি কাল থেকে রান্না করব, কারণ আমি চাচ্ছি না আমার জন্য খাবারগুলো নষ্ট হোক। আলোর কথা শুনে তাহমিনা খান চোখ দুটো বড় বড় করে তাকায়, জিজ্ঞেস করল, তুমি সত্যি রান্না জানো না? আলো দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝায়, যেটা পারো না সেটা নিয়ে মিথ্যে বলে কি লাভ? দরকার হলে সে আস্তে ধীরে সবকিছু শিখে নিবে। আলো ভেবেছিল তার শাশুড়ি মাও হয়তো এটা নিয়ে তেমন রিয়্যাক্ট করবে না, কিন্তু তিনি তাকে ভুল প্রমাণ করে দিয়ে চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। বাবা, আপনি কোন মেয়েকে নাত বউ করে নিয়ে এসেছেন? ছেলের দ্বিতীয় বউয়ের কথা শুনে সোভান খান মুখ তুলে তাকিয়ে জানতে চাইলেন, কি হয়েছে ছোট বৌমা, এমন প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন না করব তো কি করব বাবা? আপনি কেমন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছেন, যে মেয়ে কিনা সামান্য রান্নাটুকু করতে পারে না, আর সেই মেয়েই খানবাড়ির বড় বউ? এটা হওয়ার আদৌ যোগ্যতা ছিল ওই মেয়ের? মুখ সামলে কথা বলো ছোট বৌমা, কার কোন যোগ্যতা আছে কি নেই সেটা আমাকে শেখাতে এসো না। সোভান খান গম্ভীর মুখে বাক্য ছড়ে দিলেন। ততক্ষণে সবাই ড্রয়িং রুমে হাজির। তাহমিনা খান তাচ্ছিল্য সুরে বললেন, একটা বাহিরের মেয়ের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন বাবা? তুমি যাকে বাহিরের মেয়ে বলছো সে আমার বড় নাতির বিয়ে করা একমাত্র বউ, আমার আদরের নাত বউ। আধার কিছুক্ষণ আগে বাড়ি ফিরে রুমে গিয়ে শাওয়া নিয়ে বেরিয়ে যায়। ড্রয়িং রুম থেকে চাচামিচির আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে এলো। তখনই তার নজর সর্বপ্রথম গিয়ে পড়ল অদরে দাঁড়িয়ে থাকা রমণীর একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে। আদার নজর সরিয়ে তাহমিনা খানের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় জানতে চাইল, কি হয়েছে? আপনি এত রেগে রয়েছেন কেন? কোনো সমস্যা? এই বাড়ির বউ রান্না জানে না, তাকে বলার পর সে উল্টো আমাকেই হুকুম করে রান্না করার জন্য। তুমি তো জানো আমার পাতের ব্যথা রয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। সেখানে মেয়ে আমাকে সাহায্য করা বাদ দিয়ে শুয়ে বসে থেকে দিন পার করছে। তুমি বলো এভাবে চললে সংসার চলবে কি করে? আধার কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আগে যেভাবে সংসার চলেছে সেভাবেই না হয় চলবে ছোট মা। ও রান্না জানুক আর না জানুক এতে কোনো সমস্যা নেই, রান্না করার জন্য শেফালি চাচি তো রয়েছে। তবুও যদি আপনি চান বাড়ির বউ রান্না করবে, তাহলে ওকে কিছুটা সময় দিন সবকিছু শিখে নেওয়ার জন্য। আমরা শুরু থেকেই কেউই সবকিছু শিখে পড়ে আসি নাই। তিথি যেমন আমাদের বাড়ির আদরের মেয়ে, ঠিক তেমন আলো তার বাড়ির আদরের মেয়ে। আপনি যেমন তিথিকে রান্নাঘরে যেতে দেন না, তার মাও তেমনই তাকে যেতে দিত না। এটা একদম স্বাভাবিক বিষয়। আমি আশা করছি আপনি আলোকে সময় দিবেন সবকিছু মানিয়ে নেওয়ার জন্য। কিছু ভুল করলে শুধরে দিয়ে শিখিয়ে দিবেন। আপনি না পারলে শেফালি চাচিকে বলবেন, উনি সবকিছু শিখিয়ে দিবে।
আলো এক মুহূর্তের জন্য ভেবেছিল তার শাশুড়ির মতো হয়তো এখনই মানুষটা তাকে কথা শোনাবে, কিন্তু তার পক্ষ নিয়ে এভাবে যে প্রতিবাদ করবে সেটা কখনো ভাবতে পারেনি। ঠিক তেমন তাহমিনা খানও ভাবতে পারেননি। তিনি তাচ্ছিল্য সুরে বললেন, বিয়ে করতে না করতে মাকে পর করে দিলে? আপনি ভুল ভাবছেন, আমি তো জাস্ট ফ্যাক্ট তুলে ধরেছি। এই সামান্য রান্নার বিষয় নিয়ে খানবাড়িতে ঝামেলার শোভা পায় না, আর আপনি খুব ভালো করে জানেন আমি সব সময় ঝামেলা এড়িয়ে চলি। বাড়িতে কোনো বিষয়ে অশান্তি হোক সেটা আমি একদম চাই না। তবুও যদি আপনারা এমন করেন তাহলে বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এসব ড্রামা দেখার মোটেও ইচ্ছে নেই। তাহমিনা খান কিছু না বলে হনহন করে নিজ রুমে চলে গেল। ওনার পিছু পিছু যদিও তিথি যায়। নাতির কথাগুলো শুনে আজ বেশ খুশি হয়েছে শোভান খান, তবে সেটাও মুখে প্রকাশ করল না। চুপচাপ বসে থেকে ঠান্ডা চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজে দৃষ্টি রাখলেন। আলো আড়ালে ওড়না দিয়ে চোখের পানি মুছে পিছন ফিরে রান্নাঘরের দিকে পা বাড়াতেই আদার গম্ভীর কণ্ঠে বলে উঠল, আগামীকাল যদি প্রেজেন্টেশন খারাপ হয় তাহলে আপনাকে 10 তলা থেকে টুপ করে ফেলে দিব। মিস কালো তখন হাসপাতালের বেডে শুয়ে থেকে রান্নাবান্না কইরেন। রাত বাজে 10:30। নিস্তব্ধ রুমের মাঝে পড়ার টেবিলে বসে থেকে কাজ করছে আলো। তখন সে রান্না করতে চাইলেও শেফালি চাচি তাকে করতে দেননি। নিজেও আর জেদ করেনি, নয়তো দেখা যেত হাত পা পুড়িয়ে বসে আছে। তার মধ্যে স্যারের হুমকি তো ছিলই। সে আর যাই হোক ওই লোকটাকে এসব ব্যাপারে মোটেও বিশ্বাস করে না। তবে আজ সন্ধ্যের ঘটনার জন্য বেশ মন খারাপ তার। কোথাও না কোথাও নিজের ওপর বড্ড রাগ হচ্ছে। ফাঁকি না দিয়ে যদি রান্নাবান্না শিখে নিত তাহলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। সবই কপাল। আলো দীর্ঘশ্বাস ছেলে স্লাইড বানাতে মনোযোগ দিল। অলরেডি 2টা শেষের পথে, আরেকটি হয়ে গেলে প্রেজেন্টেশন কমপ্লিট। তারপর নাক ডেকে আরামস ঘুম দিবে। মাথাটাও বড্ড ব্যথা করছে। আধার কিছু কাজের জন্য বাহিরে গিয়েছিল। বাড়িতে ফিরতে ফিরতে 5:30 বেজে যায়। ড্রয়িং রুমে প্রবেশ করতে তিথি ছুটে এলো। আধারের নিয়ে আসা পুচকা, বেলপুরি, কাবাবু, আইসক্রিমগুলো ছোট বোনের হাতে দিয়ে দৃঢ়কণ্ঠে বলল, কাল রাতে তোকে চট্টগ্রামে ড্রপ করে আসবনি। তিথি অনেক খুশি হল। আধার আর কিছু না বলে দোতলা শ্রীনিবে উঠতেই জ্যোতি ডেকে উঠল, আধার ভাই, আমার ফুল কই? আধার পেছন না ফিরে উপরে উঠতে উঠতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, মনে নেই? জ্যোতির মুখটা চুপসে গেল। তিথি ডাইনিংয়ে এসে খাবারগুলো প্লেটে সাজিয়ে রাখতে রাখতে বলল, তুমি 1000 বার বললেও ভাইয়া ফুল এনে দেয় না তোমাকে, তবুও তুমি কেন বারবার ওটাই চাও আপু? যদিও একটা চেয়ার টেনে নিয়ে বসে বললাম, আমার না খুব শখ তোর ভাইয়ের হাত থেকে ফুল নেওয়ার। তোমার শখই থেকে যাবে, ফুল ওনার হচ্ছে না, কারণ এখন ফুল নিয়ে এলেও সেটা ভাবিকে দেবে, তোমাকে কেন দেবে? বলে যাস না, তোর ভাইয়ের এই বিয়েতে মত নেই, শুধুমাত্র তোর দাদাজানের জন্য এই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। কিছুদিন যাক, তখন দেখবি আধার ভাই ওই মেয়েকে ডিভোর্স দিয়েছে। তিথির হাত জোড়া থেমে গেল। সে জ্যোতির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, মানছি ভাইয়ার মত নেই, তাই বলে ডিভোর্স? আমার মনে হয় না বড় ভাইয়া এমনটা করবে, কারণ দাদাজান এটা কখনোই হতে দেবেন না। সময় বলে দেবে কে সঠিক কে বেঠিক। আধার রুমে প্রবেশ করতে দেখতে পেল আলো টেবিলের উপর মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে সে বেশ বিরক্ত হলো। এই মেয়েটা যেখানে সেখানেই ঘুমিয়ে যায়, তার উপর ঘুমেরও কোনো ছিঁড়ি নেই। সে নজর সরিয়ে গায়ে থাকা শার্ট খুলে আলমারি থেকে টি-শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। দাদাজান ছোট মা খেয়েছে? তিথি ভাইয়ের প্লেটে বাদ বেড়ে দিতে দিতে বলল, হ্যাঁ সবাই খেয়েছে, শুধু ভাবি বাদে। আধারের কপাল কুঁচকে গেল। সে কিছু জিজ্ঞেস করবে তার আগেই জ্যোতি চোখ মুখ কুঁচকে বলল, না, শুরু হয়ে গেছে মেয়েটার নাটক, যত সব। তিথি আর চোখে খেয়াল করল তার ভাইয়ের চেহারা একদম স্বাভাবিক। দৃঢ় কণ্ঠে বলল, ভাবি বলেছিল প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পর এসে খেয়ে যাবে, কিন্তু তার আগেই মনে হয় ঘুমিয়ে গিয়েছে, তাই আর ওনাকে ডিস্টার্ব করিনি ভাইয়া। আধার কিছু না বলে চুপচাপ খেতে শুরু করল। জ্যোতি রান্নাঘর থেকে পায়েসের পাত্র নিয়ে এসে টেবিলের ওপর রেখে একগাল হেসে বলল, তোমার পছন্দের ডেজার্ট তৈরি করেছি আধার ভাই, খেয়ে বলো তো কেমন হয়েছে? আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে না, আধার স্বাভাবিক গলায় সেটা বলে। সেটা শুনে জ্যোতির হাসিটা গায়েব হয়ে গেল। সে কিছু না বলেই চুপচাপ ওখান থেকে চলে গেল। মনে মনে বিড়বিড় করে বলল, আমিও দেখব তুমি কতদিন আমাকে ইগনোর করতে পারো আধার ভাই, আজ হোক কিংবা কাল তোমাকে আমি নিজের করে নেবই।
আধার খাওয়া শেষ করে একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে ওপরে চলে গেল। তিথি বসে থেকে পায়েস খেতে খেতে ভাইয়ু যাওয়ার পথ দেখে মুচকি হাসল। চোখে মুখে পানি পড়তে দর ফুরিয়ে উঠল আলো। মেয়েটা এতটাই হচকচিয়ে গিয়েছে যে চেয়ার নিয়ে উল্টো ঠাস করে নিচে পড়ে গেল। আলো হতবম্ব হয়ে কোমর চেপে ধরে সামনে দাঁড়িয়ে থাকা স্বামীর দিকে তাকায়। পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগে, কিন্তু যখন বুঝতে পারল তখনই রাগে চেঁচিয়ে উঠল, এই আপনার সমস্যা কি? আমার ঘুমের সাথে আপনার এত শত্রুতা কেন? আধার টেবিলের উপর প্লেট রেখে দৃঢ় কণ্ঠে বলল, খাবার খেয়ে তারপর ঘুমো। আলো কিছু বলতে গিয়েও থেমে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভালো করে তো ডাকতে পারতেন, শুধু শুধু রাত বিরে ভিজিয়ে দেন। আধার এক নজর ভেজা মুখশ্রীর দিকে তাকিয়ে বিছানায় যেতে যেতে বলল, এক গ্লাসের জায়গায় এক বালতি পানি ডিজার্ভ করতে। আলো দাঁত কিরমির করল, মনে মনে বলল, শালা, তোকে যদি গোবরের পানিতে চোয়ানি না দিয়েছি তাহলে আমিও আলো রহমান নই। এইসব বিড়বিড় করতে করতে তোয়ালে দিয়ে চোখ মুখ মুছে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে নিচ থেকে চেয়ার টেনে তুলে বসে পড়ল। খিদের জন্য তার পেট জ্বলে যাচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। তবে এখন সব ইঁদুরগুলো পেটের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে। আলো চুপচাপ খাবার খেয়ে নিল। প্লেট গুছিয়ে রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। ততক্ষণে আদার ল্যাপটপে নিজের কাজ শেষ করে শুয়ে পড়েছে। আলো এখনো ভূতের মতো দাঁড়িয়ে আছে। মূলত সে ভাবছে আজ কোথায় শোবে। এই কদিন সোফায় থেকে পড়তে পড়তে তার পিঠের কোমরের বোটা বেজে গেছে। এভাবে চলতে থাকলে তার শরীরের আস্ত একটা হাড্ডিও থাকবে না। এদিকে বদমাইশ লোকটা কি শান্তিতেই না ঘুমাচ্ছে, অথচ সে কষ্ট করছে। আলো আজ ঠিক করে নিয়েছে এখন থেকে সে বিছানাতেই থাকবে। তার সাথে শুতে যদিও লোকটার অসুবিধে হয়, তাহলে তিনি না হয় সোফাতে ঘুমাবে, তবুও সে আর নিজের শরীরকে কষ্ট দেবে না। অনেক ছাড় দিয়েছে, এখন আর না। আলো টুপ করে নরম তুলতুলে কম্বলের মধ্যে ঢুকে গেল। আহ, কি যে আরাম! কতদিন পর নরম বিছানায় শুয়েছে। আজ একদম রিল্যাক্সে ঘুমাবে। তারপর যা হবে সকালে দেখা যাবে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। নিজের শরীরের উপর ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে ঘুম হালকা হয়ে গেল আদার। সে ফিটফিট করে চোখ মেলে তাকাতেই আহাম্মক গনে যায়। আলো তাকে কোল বালিশের মতো হাত পা দিয়ে বেঁচিয়ে ধরে বের করে ঘুমাচ্ছে। মেয়েটার মাথা তার নগ্ন বুকের মাঝে। আদার কিছুক্ষণ বিস্ময় তাকিয়ে থেকে মেয়েটিকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। ওদিকে আলো ঘুমের ঘরে আরও শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করল, কোলবালিশ, তুই এত নড়ছিস কেন? আমাকে একটু শান্তিতে ঘুমোতে দে, নয়তো তোকে রাস্তায় ফেলে আসব। আদার বিরক্তিকর কণ্ঠে বলল, আমি তোমার কোলবালিশ না, জলজন্ত একটা মানুষ, ছাড়ো আমাকে, অসভ্য মেয়ে। আলোর কান অবধি কথাগুলো আদার পৌঁছেছে কিনা সন্দেহ। সে তো নিজের ডান পা স্যারের পেটের উপর তুলে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। আদারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একটু শক্তি খাটিয়ে নিজের থেকে আলোকে দূরে সরিয়ে দিল। এ মেয়েটার ঘুমানোর স্টাইল সাংঘাতিক। আলো ফুস করে তপ্ত শ্বাস ফেলে উবর হয়ে ভালোসে মুখ গুজল। একটু পর অনুভব করল তার উদম পিঠের উপর একজোড়া কোমল পায়ের অস্তিত্ব। কি দাদু ভাই, আজ সকাল সকাল মুখটা এমন প্যাচারা মতি করে রেখেছ কেন? চোখ দুটো ভীষণ লাল লাগছে, রাতে ঘুমাওনি? সিঁড়ি বেয়ে নিচে নামতে নাতিকে দেখে সুবহান খান প্রশ্ন ছড়ে দিলেন। আদারের আজ মন মেজাজ একদম ভালো নেই। এর পিছনে মেয়েটাই রয়েছে। সারা রাত একটুও তাকে শান্তিমতো ঘুমোতে দেয়নি। দূরে সরিয়ে দিলে আবারও কাছে এসে লিপটেছিল। সোফা যদি লম্বা হতো তাহলে সে উঠে সোফাতেই শুয়ে থাকত, কিন্তু সেটাও করতে পারেনি। মেয়েটার জ্বালা, ইচ্ছে করছিল রুম থেকে বেরিয়ে যেতে। তেমন কিছু না দাদাজান, আদার সোফায় বসে দৃঢ় কণ্ঠে বলল। বুঝি। আদার আর কথা বাড়ালো না। শেফালি এসে কপি দিয়ে গেল। তাহমিনা খান তাদের থেকে কিছুটা দূরে সোফায় বসে থেকে গম্ভীর মুখে চা খাচ্ছেন আর আদারকে পর্যবেক্ষণ করছেন। ওনার সাথে জ্যোতিও আছে, আর তিথি এখনও ঘুমে। আদার ভাই, তোমার গাড়ি ওঠে কিসির দাগ? জ্যোতির কথা শুনে সবার নজর আদারের উন্মুক্ত গাড়ির দিকে নিবদ্ধ হল। জায়গাটা লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে ধারালো মুখের আঁচড় লেগেছে। সুবহান খান মিটিমিটি করে হাসছেন। আদার শান্ত ভঙ্গিতে উঠে গিয়ে বলে উঠল, আমার শরীরে দাগ রয়েছে কি নেই সেটা তোর দেখার বিষয় না। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা কর, আর আমার ব্যাপারে অযথা নাকটা ঘামানোটা বন্ধ কর। রাগে কষ্টে অপমানে জ্যোতির কান্না পেয়ে গেল। তাহলে কি তার আদার ভাই ওই মেয়েটার কাছে গিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব?
আদার ভাই তো ওই মেয়েটাকে একটুও পছন্দ করে না, আর না এই বিয়েটা মেনে নিয়েছে। তাহলে যদি ছলছল চোখে তাহমিনা খানের দিকে তাকায়, তিনি ইশারা করে শান্ত হতে বললেন। মেয়েটা অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, আর কত শান্ত থাকবো খালামণি? শান্ত থাকতে থাকতেই তো আমি আমার আদার ভাইকে হারিয়ে ফেললাম। তুমি আমায় কথা দিয়েছিলে, কিন্তু সেটাও রাখতে পারলে না, অথচ আমাকে শান্ত থাকতে বলছো। সরি টু সে খালামণি, এবার থেকে আমার অশান্ত রূপটাই দেখবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না, বলে যদি হনহন করে সেখান থেকে চলে গেল, আর পেছনে ফেলে গেল চিন্তিত তাহমিনা খানকে। আদার কফির মুখে চুমুক দিতে দিতে রুমের ভিতর পা রাখতেই চমকে গেল। বিস্ময় লালসে চোখজোড়াও আটকে গেল কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে। তার থেকে কিছুটা দূরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে আলো এলোমেলোভাবে শাড়ি পরার চেষ্টা করছে। ফোন দেখে মেয়েটা এতটাই মনোযোগ সহকারে শাড়ি পরছে যে তার অস্তিত্বটুকু টের পেল না। আদার কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে এক নিঃশ্বাসে গরম পুরো কফিটাই খেয়ে নিল। তারপর উল্টো ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। অসভ্য মেয়েটার জন্য এখন নিজের রুমেই যখন তখন ঢুকতে পারবে না। ডিসগাস্টিক প্রেজেন্টেশনের জন্য আজ আলো আকাশি রঙা সুতি শাড়ি পরেছে। তার পছন্দের রং আকাশি ও সাদা। সে এক হাতে লম্বা আঁচল ও অন্য হাতে কুচি ধরে আস্তে ধীরে নিচে নেমে এলো। মাশাল্লাহ, আমার নাত বউরে একদম আকাশির পরীর মতো লাগছে। সুবহান খান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে প্রশংসা করলেন। আলো একগাল হেসে কাছে এসে দাদা শ্বশুরের পাশে বসল। তারপর দু হাতে জড়িয়ে ধরে আলাদি গলায় বলল, তুমি আমার থেকেও খুব সুন্দর দাদু ভাই। সুবহান খান শব্দ করে হেসে দিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার বউ তো আর এমনি এমনি পাগল হয়নি আমার জন্য। আলো পিক করে হেসে দিল। মানতেই হচ্ছে দাদাজানের পছন্দ মারাত্মক। সুবহান খান কিছু একটা ভেবে বললেন, আমার বউকে জান বলছিস আর আমাকে ভাই? ঠিক আছে, এখন থেকে না হয় তোমাকেও দাদাজান বলে ডাকব। সুবহান খান মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তাহমিনা খান ডাইনিং সাজিয়ে দৃঢ়কণ্ঠে বললেন, নাশতা রেডি, সবাই চলো খেতে। আলো তার দাদাজানের সাথে উঠে গেল। খেয়াল করল আদার স্যারের পাশের চেয়ারে জ্যোতি বসেছে, আর তার পাশে তিথি। সুবহান খান প্রথম চেয়ারে বসতে বসতে জ্যোতির উদ্দেশ্যে বলল, আমার নাতির পাশে শুধু নাত বউয়ের বসার অধিকার আছে। জ্যোতি, তুমি তিথির পাশে বসো। জ্যোতির মধ্যে কোনো হেলতুল দেখা গেল না। তার হাবভাব বলেই দিচ্ছে সে ওখান থেকে উঠবে না। আলো ঘুরে এসে দাদাজানের পাশের ছেড়ে বসে বলল, সমস্যা নেই দাদাজান, আপু ওখানেই বসে থাকুক। সুবহান খান শক্ত চোখে নাতির দিকে তাকায়। সে তীক্ষ্ণ নজর দেখেও না দেখার ভান করে বসে থেকে এক মনে নাশতা করতে থাকল। আশেপাশে কি হচ্ছে সেটা দেখার কোনো আগ্রহ তার নেই। নাশতা করা শেষে আলো ব্যাগ ফাইলগুলো নিয়ে বেরিয়ে এলো ভার্সিটিতে যাওয়ার জন্য। আদারও ফর্মাল পোশাকে রেডি হয়ে বেরিয়ে এসেছে। না বউরে সাথে করে ভার্সিটিতে নিয়ে যাও দাদু ভাই। আদা ড্রয়িং রুমে আসতে গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে দিল সুবহান খান। আলো থমথমে মুখে চেয়ে রইল। আদার কিছুক্ষণ চুপ থেকে বাহিরে যেতে যেতে বলে উঠল, এসো। আলো শাড়ি সামলিয়ে গাড়ির প্রথম ডোর খুলতে যাবে, তখনই জ্যোতি শাড়ি পরে সেজেগুজে এসে তাকে পাশ কাটিয়ে সোজা আদা স্যারের পাশে বসে গেল। আমি পিছনে বসতে কমফর্ট ফিল করি না, তোমার কোনো অসুবিধে নেই তো পিছনে বসতে? আলো দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না আপু, আমার কোনো অসুবিধে নেই। তারপর পিছনে ডোর খুলে বসে পড়ল আলো। ওদিকে আদার চোয়াল শক্ত হয়ে আছে। সে নিজেকে যথেষ্ট সামলিয়ে জানতে চাইল, তুই কোথায় যাবি? জ্যোতি একগাল হেসে বলল, তোমার ভার্সিটিতে। অনেকদিন যাওয়া হয় না, একটু ঘুরতামই আর কি। আদার আর কিছু না বলে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। অনেকটা সময় ফিরিয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে দিল। আলো কোনো কথা না বলে চুপচাপ নেমে গেল, কারণ সে জানে তার জন্যই এখানে থেমেছে। তার মতোই লোকটাও চায় না ভার্সিটির কেউ জানুক তাদের দুজনের সম্পর্ক কি। তুইও না? আধারের কথা শুনে জ্যোতি অবাক কণ্ঠে বলল, কেন? আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। জ্যোতি মন খারাপ করে নেমে গেল। ততক্ষণে আলো অনেকটাই এগিয়ে গিয়েছে। খোলা কালো চুলগুলো বাতাসে উঠছে, সাথে শাড়ির লম্বা আঁচল। জ্যোতি ভেবেছিল আলো রিয়্যাক্ট করবে কিংবা জেলাস হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা কিছুই মনে করল না, আর না কোনো অস্বস্তি ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। আজ প্রেজেন্টেশন ভালোই হয়েছে আলোর। আধার স্যার প্রশংসা না করলেও অন্য স্যাররা করেছে, তাই সে খুব খুশি। বন্ধু মহলের সাথে ক্যান্টিনে খেকে হালকা পাতলা খাবার খেয়ে ক্যাম্পাসে এসে বসেছে সবাই। এখন টিফিন টাইম, তারপর ল্যাব ক্লাস আছে। নির্জর একজন সিনিয়রের কাছ থেকে একটা গিটার নিয়ে ছুটে এলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, নি দোস্ত, একটা গান শোনা, বহুদিন হয়ে গেল তোর গান শুনি না।
নির্জরের সাথে বাকিরাও সাই জানিয়ে আলোকে বলল গান গাইতে। যেহেতু এখন ফ্রি টাইম, তাই কারোরই কোনো অসুবিধা হওয়ার প্রশ্নই ওঠে না। আলো কিছুক্ষণ থম মেরে বসে থেকে নির্জরের হাত থেকে গিটার নিয়ে সবুজ ঘাসের ওপর বসে পড়ল, আর তার আশেপাশে গোল হয়ে বসল বন্ধুমহলের 5 জন সদস্য। আলো মুচকি হেসে চোখ বুজে লম্বা শ্বাস নিল, তারপর গিটারে টুংটাং শব্দ তুলে তার মায়াবী চিকন কণ্ঠে গুনগুন করে গেয়ে উঠল, মাধবী লতা আমি কাননবালা, তোমার গানের সুর আমি গলার মালা, দিঘির জলির রোদ আমি সাজের বেলা, মাধবী লতা আমি কাননবালা, তোমার গানের সুর আমি গলার মালা, নীল আকাশের সূর্য আমি জ্যোৎস্নার আলো, তোমার স্বাদের প্রদীপ তাই আমায় বাসো ভালো। সকলে গানের মাঝে ডুবে রয়েছে। আশেপাশে স্টুডেন্টরা নিয়েও এসে তাদের সাথে বসেছে, কারণ তারাই মিষ্টি কণ্ঠস্বরের সাথে বেশ পরিচিত। সবাই যখন মুক্ততার সাথে আলোর গান উপভোগ করছিল, তখন অদূর থেকে কেউ একজন নিজ মনে অস্পষ্ট স্বরে বলে উঠল, তোমার কণ্ঠ শ্বেত কোটে শ্যামা পাখির মায়াবী স্বর। তো গল্পটির নাম হচ্ছে এক মুঠো চাঁদের আলো, লিখেছেন নুসরাত ফারিয়া। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।